নিউটাউনে আদানি গ্রুপ আন্তর্জাতিক মানে হাসপাতাল তৈরি করছে। 2000 বেডের আন্তর্জাতিক হাসপাতাল তৈরি করছে আদানি। আগামী কয়েক মাসের মধ্যেই এই হাসপাতালের উদ্বোধন হবে। স্বাস্থ্য ভবনে এসে ঘোষণা মুখ্যমন্ত্রী। আদানি গ্রুপ নিউটাউনে একটি 2000 বেডের ইন্টারন্যাশনাল মানের হসপিটাল তৈরি করছে। ওনাদের সঙ্গে আমার এগ্রিমেন্ট কমপ্লিট হয়ে গেছে। 1000 বেড থাকবে গরিব মানুষের জন্য, আর 1000 বেড ওরা কমার্শিয়ালি ইউজ করবে। এবং আমার বিশ্বাস আগামী কয়েক মাসের মধ্যে ভূমি পূজন করে আমরা এই কাজ শুরু করে দিই। আজ স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে গিয়ে তিনি বার্তা দিলেন দালাল রাজ মুক্ত করতে হবে হাসপাতালগুলিকে। স্বাস্থ্য ভবনে কন্ট্রোল রুম থেকে চলবে নজরদারি, সঠিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে নজরদারি চলবে। এই কন্ট্রোল রুমটাকে লাইভ মনিটর এই জন্য করা হয়েছে যাতে কোনো দালাল, যাকে আজকে সকালে ওখানে দেখা গেছে, কাল সকালে দেখতে না পাওয়া যায়। এটা একটা বড় উদ্দেশ্য, কিন্তু ব্রোকারদের হাঁটানো। রুগী কখনো 2 দিন পর পর যাবে না ব্লাড টেস্ট করতে, রুগী কখনো আলট্রাসোনোগ্রাফি করতে পরপর 2 দিন যাবে না। তাহলে চিহ্নিত হয়ে যাবে একটা লোক যে সোমবার সকালেও দাঁড়িয়ে আছে, মঙ্গলবারও দাঁড়িয়ে আছে, বুধবারও দাঁড়িয়ে গেছে। আপনাদের আমি চলে যাওয়ার পরে এটা দেখুন ফুল ফেজেড হয়নি, কিন্তু ইনিশিয়ালি এটা স্টার্ট হয়েছে। মানে মর্নিং শোজ দ্য ডে। আমি বলবো যে সুপ্রভাত ভালো হবে। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দেওয়া হবে, নার্সদের দেওয়া হবে ল্যামিনেশন করা ব্যাজ। বিভিন্ন স্তরে কাজ করা স্বাস্থ্যকর্মীদের জন্য থাকবে আলাদা রঙের ব্যাজ। স্বাস্থ্য ভবনে এসে আজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যকর্মীদের তো সুরক্ষা আমরা দিবই, এবং তারা, আমি নার্স বোনেদের দিদিদের দেখলাম অ্যাপ্রন গ্লাভস সুন্দর করে ড্রেসে আছেন, খুব সুন্দর। আমি প্রধান সচিবকে বলেছি মন্ত্রীদ্বয়কে রেখে সামনে যে ল্যামিনেশন করা ব্যাচ করে দিতে। আপনারা মাঝে মাঝে দেখান যে ইঞ্জেকশন দিয়ে ফেলেছে, ট্রলি যার নিয়ে যাওয়ার কথা, যার সিকিউরিটি দেওয়ার কথা, সে সেলাই করে দিয়েছে। এইটাকে সেগ্রিগেট করার জন্য, চিহ্নিত করার জন্য বা আলাদা করার জন্য বিভিন্ন স্তরে বিভিন্ন কালারের ল্যামিনেশন করা ব্যাচও চালু করতে বলা হয়েছে। রাজ্যের হাসপাতালগুলির পরিষেবা এবং পরিকাঠামো উন্নতির ভাবনা। স্বাস্থ্য, রাজ্য এবং জেলা হাসপাতালে মনিটরিং হবে, কিচেন পার্কিংয়েও মনিটরিং হবে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে 15-16টা স্টেট হসপিটাল এবং পাশাপাশি জেলার 2-1টা হসপিটালে ওরা করেছেন। আমি কিছু সাজেশন দিয়ে গেছি, মাননীয় মন্ত্রী নোট করেছেন, প্রধান সচিব নোট করেছেন। আমি এটাকে 30শে জুলাইয়ের মধ্যে বলেছি সাব ডিভিশন লেভেলে নামিয়ে দিতে এবং কিচেন পর্যন্ত মনিটরিং করতে। বাইরে পার্কিং এবং যেখানে আমাদের ফেয়ার প্রাইস সব রয়েছে, আগামী দিনে জনঔষধি কেন্দ্র হবে, সেই জায়গাগুলো ঠিকঠাক করে দেখতে। ওয়ার্ডের ভিতরে কিছু রেস্ট্রিকশান রয়েছে হেলথ গাইডলাইনে, রুগীদের দেখানো যায় না, কিন্তু মেঝেটে যে পরিষ্কার আছে কিনা দেখানো, বা আমাদের এমার্জেন্সিতে কোনো রুগী পড়ে আছে কিনা, একটা হসপিটালের যে পরিবেশ এবং যে পরিষেবা, এই দুটো ঠিকঠাক করার জন্যই একটা মনিটরিং দরকার আছে। আমি ইনিশিয়ালি স্টেট হসপিটালগুলোতে যেটা দেখেছি, আমার পরিচ্ছন্নতা দেখে ভালো লেগেছে, এবং আউটডোরগুলোতে একটা সিস্টেমে ডিসিপ্লিন ওয়েতে কিউ মেনটেন করে যেভাবে এন্ট্রি হচ্ছে বা তাদের চিকিৎসা হচ্ছে, এটাও ইনিশিয়ালি ভালো লেগেছে। এবং এটা আপনাদের জেনে রাখা দরকার, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদ্বয়ের সাডেন ভিজিট ছিল। আমি এনাদের কিছু ইনপুট দিয়েছি, কিছু ওনারা আমাকে ইনিশিয়ালি দেখিয়েছেন। গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করবে এবং পরিবেশটাও বদলে যাবে, এই বিশ্বাস আমি রাখি। এসপি দাসের মেয়েকে বদলে আর স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে রিয়াল দাসের কোনো স্নাতকোত্তর ডিগ্রি নেই, উনি কি করে এখানে চিকিৎসক থাকেন। রিয়াল দাসকে সঠিক জায়গায় পাঠানো হয়েছে, মন্তব্য স্বাস্থ্যমন্ত্রী শরৎ দত্ত মুখোপাধ্যায়। রিয়াল জায়গায় পাঠিয়ে দিয়েছি যেখানে ওনার থাকার কথা ছিল। ওনার তো এখানে কোনো স্নাতকোত্তর ডিগ্রি নেই,
তো উনি কি করে চিকিৎসক শিক্ষক হবেন? চিকিৎসক শিক্ষকের ন্যূনতম যেটা দরকার সেটা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি। উনি ডিগ্রি ছাড়াই ঢুকে পড়েছিলেন। বাবার একটা বড় ডিগ্রি হচ্ছে উনি এমডি বাবা, তো ওনার বাবা এমডি ছিলেন, তাই উনিও এমডি হয়ে গেলেন। এইরকমভাবেই তো স্বাস্থ্য দপ্তর চলছিল। আর ওনাকে এটাও বলেছি, এতদিন ধরে উনি যে তফাৎটা হয়েছে ওনার পে প্যাকেটের, উনি যে টাকাটা পেয়েছেন সেটা আমরা হিসেব নিকেশ করছি, ফেরত দিতে হবে। সরকারি টাকা তছনছ করার দায়িত্ব নিতে হবে ওনাকে ফেরত দিতে হবে। উনি যদি বেশি মাইনে পেয়ে থাকেন তাহলে সেটা ফেরত হবে, বা ওনার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করা হবে। উনি যে যা পদে থাকার জন্য উপযুক্ত সেই পদেই ওনাকে ওনার রিয়াল পদটা, ওই রিয়াল পদে আমরা পাঠিয়ে দিয়েছি ওনাকে। স্বাস্থ্য দপ্তরের থ্রেট কালচার মূল অভিযুক্ত এসপি দাসের মেয়েকে এবার বদলি করা হলো। ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি থেকে বদলি এসপি দাসের মেয়ে রিয়াল দাসকে। ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি চিকিৎসক শিক্ষক পদে ছিলেন রিয়াল দাস, তাকে এবার বদলি করা হলো। সেখান থেকেই সাধারণ চিকিৎসক পদে বদলি করা হয়েছে এসপি দাসের মেয়েকে। জিলাম করঞ্জয় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, একেবারে আরজিকর আন্দোলনের সময় থেকে স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে যে থ্রেট কালচারের অভিযোগ সামনে এসেছিল, এসপি দাসের মেয়েকে যে বদলি করা হয়েছে, কি রয়েছে নির্দেশে? নির্দেশে যেটা উল্লেখ করা হয়েছে যে তাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চিকিৎসক শিক্ষক যে পদে তিনি ছিলেন ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিতে, যে জায়গায় তার পোস্টিং ছিল সেখান থেকে তাকে সরিয়ে আনা হলো, তাকে জেনারেল মেডিকেল সার্ভিসে নিয়ে আসা হলো, অর্থাৎ সাধারণ চিকিৎসক সার্ভিস যেটা রয়েছে সেখানে তাকে বদলি করা হলো। তবে কোন জায়গায় বদলি করা হলো সেই জায়গার কথা এখনও উল্লেখ করা হয়নি। এই বিষয়ে যেটা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে এই জায়গা থেকে তার এই পদে নিযুক্ত হওয়ারই কোনো তার যোগ্যতা ছিল না, শিক্ষাগত যোগ্যতা ছিল না। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়কে আমরা এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন যে এই যে পদে তিনি ছিলেন শিক্ষক চিকিৎসক, সেই পদে রিয়াল দাসের নিয়োগ হওয়া বা তাকে স্থানান্তরিত করা, তাকে সেই বিষয়টাই সঠিক ছিল না। ফলে তার যোগ্যতা অনুযায়ী যেখানে তিনি থাকা উচিত সেরকম জেনারেল মেডিকেল সার্ভিসে তাকে স্থানান্তরিত করা হয়েছে। পাশাপাশি তিনি এও বলেন যে আরজিকর আন্দোলনের সময় যে থ্রেট কালচারের অভিযোগ উঠেছিল বারবার, এবং তার কথায় নর্থ বেঙ্গল লবি এবং তার সঙ্গে যুক্ত ডক্টর এসপি দাসের কথা বারবার উঠে এসেছিল, সেই থ্রেট কালচারের কোনো কিছু এই মুহূর্তে নেই। কোনো নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল নেই, পুরোটাই পশ্চিমবঙ্গ। আর তোমাকে জানিয়ে রাখবো, এই বিষয়ে ডক্টর এসপি দাসের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম, তবে তার কাছ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, এমনকি রিয়াল দাসের কাছ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো অবধি। ধন্যবাদ জিলাম। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলছেন সরাসরি দেখুন। পিএফও পাঠিয়ে দেবো, প্রিন্ট করেও সার্কুলেট করে দেবো। না, একজন প্রাণসখা এবং গুটি কয়েক সাংবাদিকের কাছে আছে, তখনই জেল থেকে পাঠানো হয়েছিল। আপনাদের কাছে আমার ধারণা নেই, আমিও চিঠিটা সদ্য পড়েছি। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আমি যা বলার তো বললাম, বাকিটা তো আমি বলছি, চিঠিটা আমি পাবলিক করে দেবো। আমি কিছুই বলছি না, আপনারা চিঠিটা দেখুন না, ওয়েট করুন না। এত মানে রোমহর্ষক চিঠি, মানে উদ্বৃত্ত 30 কোটি টাকা কোথায় ইনভেস্ট হবে, কোট অ্যান্ড কোট। আচ্ছা, একটু কোট অ্যান্ড কোটই করে দিই, আমার ফোনে আছে চিঠিটা। হ্যাঁ, এই সাবেডে মানে বলছেন, চিঠিতে উল্লেখ করা রয়েছে কোট অ্যান্ড কোট, একটা রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছেন চিটফান্ডের পয়সায় চলেন। চিটফান্ডের সব থেকে বড় বেনিফিশিয়ারি বলছেন একজন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীকে। তো এটা তো, এবং পাঠিয়েছিলেন, জেল থেকেই পাঠিয়েছিলেন, জেল থেকে ফোনও করতেন। হ্যাঁ, চিঠিটা আজ থেকে বললাম তো 10-12 বছর আগের চিঠি। ওই ফেজে তো আত্মহত্যারও চেষ্টা করেছিলেন। অবাঞ্ছিত কিছু ঘটনা যদি ঘটে যেত, এই চিঠিতে এটাই উল্লেখ করা রয়েছে যে এটাকেই যেন সুইসাইড নোট হিসেবে বা শেষ বয়ান হিসেবে গ্রাহ্য করা হয়। আমি চিঠিটা থেকে, মানে আমি নাম সবটা বলবো না, জাস্ট আপনারা যেহেতু বললেন একটু অল্প করে আর কি। আপনারা জানেন তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করা হয়েছিল, আর এবার যেটা খবর, তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে কালীঘাট পন্থী তৃণমূল। শুধুমাত্র দৈনন্দিন কাজকর্মের জন্য ব্যবহার করা যাবে এই অ্যাকাউন্টগুলি। আর কি খবর রয়েছে, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কি শর্তে 3টি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে কালীঘাট তৃণমূলকে, কি বললো আদালত? দেখো, প্রথম শর্তে বলা হয়েছে যে এই 3টি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য কলকাতা হাইকোর্ট একজন স্পেশাল অফিসার নিযুক্ত করেছেন,
এবং এই স্পেশাল অফিসার হলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার। অর্থাৎ বিচারপতি সুব্রত তালুকদারের পর্যবেক্ষণে এবং নজরদারিতে এই যে 3টি ব্যাংক অ্যাকাউন্ট আছে, এই 3টি ব্যাংক অ্যাকাউন্ট কালীঘাট তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন তারা ব্যবহার করতে পারবেন এবং শর্ত হিসেবে বলা হয়েছে শুধুমাত্র দৈনন্দিন যে কার্যকলাপ রয়েছে এবং যে আইনি খরচা রয়েছে সেই খরচাটাই কিন্তু এই 3টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে করা যাবে এবং যারা অনুমোদিত এবং স্বীকৃত যারা স্বাক্ষরকারী আছেন সেই ধরনের দুজন ব্যক্তি তারা কিন্তু চেকে সই করবেন এবং তারপরে সেই চেক কিন্তু মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারের কাছে পাঠাতে হবে। মাননীয় বিচারপতি তালুকদার তিনি সেই চেকগুলি ভেরিফাই করে দেখে তিনি সই করলে তারপর সেই চেক ব্যাংকে জমা হবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তারপরে ট্রান্সফার হবে। তার আগে পর্যন্ত কোনো ধরনের ট্রান্সফার হবে না এবং খুব স্পষ্ট করে বলা হয়েছে কোনো ধরনের বড় বা ছোট আর্থিক লেনদেন যেগুলো কিনা দৈনন্দিন আর্থিক লেনদেন নয় সেগুলো কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে করা চলবে না। সেই নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এই মামলার যে ইনভেস্টিগেশন চলছে সেই ইনভেস্টিগেশন তার মতো করেই চলবে এবং এক্ষেত্রে সমস্ত পার্টিকে সমস্ত রকম ভাবে সহযোগিতা করতে হবে। অর্থাৎ তদন্তকারী আধিকারিকরা যে সহযোগিতার কথা বলবেন সেই সহযোগিতা কিন্তু করতে হবে। এই শর্ত কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। আপাততভাবে 30শে সেপ্টেম্বর পর্যন্ত এই নির্দেশটা বহাল থাকবে। তার পাশাপাশি বলা হয়েছে, তুমি জানো যে তৃণমূলের জয়ী যে এমএলএ রয়েছেন সেই এমএলএ বা বিধায়কদের মধ্যে একটা আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গিয়েছে। ফলে এই যে তৃণমূল কংগ্রেসের যে প্রতীক রয়েছে, যে অ্যাকাউন্ট রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু তারা নির্বাচন কমিশনের কাছেও এই মুহূর্তে কিন্তু আবেদন করা হয়েছে। ফলে নির্বাচন কমিশনের কাছেও গোটা বিষয়টা বিচারাধীন আছে। ফলে যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক রয়েছেন তাদেরকে কিন্তু এই অধিকার দেওয়া হয়েছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে যা সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্ত নিয়ে তারা কলকাতা হাইকোর্টকে অবগত করতে পারবেন। সেই নির্দেশও কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এর পাশাপাশি তোমাকে বলবো যে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে বলা হয়েছে যে একেবারে 18ই জুন এই অভিযোগ দায়ের করা হলো এবং তৃণমূল বিধায়ক অভিযোগ দায়ের করলেন এবং 19শে জুনের মধ্যে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল। এই সূত্রটা কিন্তু পুলিশের তরফ থেকে সাধারণভাবে দেখা যায় না। এই পর্যবেক্ষণও কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। ধন্যবাদ সবই। এদিকে 100 কোটি টাকার প্রতারণা এবং তছরূপ মামলায় ইডি অভিযান। দুর্গাপুর, রানাঘাট, হাওড়া সহ রাজ্যের 10টি জায়গায় তল্লাশি। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, যে চিটফান্ড সংস্থার বিরুদ্ধে অভিযোগ, ঠিক কি অভিযোগ? তল্লাশি এখনো চলছে? একদমই, তল্লাশি এখনো চলছে। জারা ডোভিক চিটফান্ড কোম্পানি এবং তার বিরুদ্ধে অভিযোগ যে বাজার থেকে বেআইনিভাবে 100 কোটি টাকা তোলা হয়েছে বেআইনি স্কিম দেখিয়ে। এবং আজকে সকাল থেকেই ইডি সূত্রের খবর তারা পৌঁছে গেছেন দুর্গাপুর, রানাঘাট, হাওড়ার একাধিক জায়গায়, কলকাতায় তারা রয়েছেন। 10টি টিম আলাদাভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে। 100 কোটি টাকা কোথায় গেল? মূলত ইডি আধিকারিকরা দেখার চেষ্টা করছেন যে এই 100 কোটি টাকা কোনোভাবে কোনো প্রভাবশালীর কাছে পৌঁছে গিয়েছিল কিনা, যারা দিনের পর দিন এই চিটফান্ড কোম্পানিকে প্রোটেকশন দিয়েছে। এবং দ্বিতীয় দেখার চেষ্টা করছে ইডি আধিকারিকরা যে কোনোভাবে এই 100 কোটি টাকা দিয়ে বেনামি কোনো সম্পত্তি বানানো হয়েছে কিনা। অর্থাৎ চিটফান্ড কোম্পানির বিরুদ্ধে ফের ইডির অভিযান এবং আজকে সকাল থেকেই ম্যারাথন তল্লাশি অভিযান চলছে। মূলত যেটা ইডি সূত্রের খবর যে রাজ্য পুলিশ এই কোম্পানির বিরুদ্ধে যে এফআইআর করেছিল সেখানে 20 কোটি টাকা প্রতারণা এবং তছরূপের অভিযোগ আনা হয়েছিল। কিন্তু ইডি যখন তদন্ত শুরু করে এবং তাদের অনুসন্ধানে এই 20 কোটি টাকা বেড়ে দাঁড়ায় 100 কোটি টাকা। অর্থাৎ 100 কোটি টাকা কোথায় গেল, কাদের কাছে পৌঁছে গেল, বেআইনি স্কিম দেখিয়ে দিনের পর দিন এই কোম্পানি যে টাকা তুলছিল সেখানে কারোর মদত ছিল কিনা, কোনো প্রোটেকশন মানি কেউ নিয়েছিল কিনা, এই সমস্ত তথ্য জানার জন্য এবং এই কোম্পানির কোথায় কি সম্পত্তি রয়েছে, বেনামি কোনো প্রপার্টি রয়েছে কিনা, এটা জানার জন্যই কিন্তু আজকে সকাল থেকে ম্যারাথন তল্লাশি অভিযান। এবং এবার দেখার বিষয় হবে যে এই তল্লাশি অভিযানে দিনের শেষে আর কি তথ্য সামনে আসলো বা কি তথ্য প্রমাণ বেরিয়ে আসলো। ধন্যবাদ। শুরুতেই যে খবরে নজর রাখবো, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেফতারির পর এবার প্রাক্তন মন্ত্রী সুজিত বসু, তার নাম রয়েছে চার্জশিটে।
প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর নামেও কিন্তু চার্জশিটে লেখা রয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এর আগে কোটি কোটি টাকা দুর্নীতি, সম্পত্তির বিনিময়ে চাকরি, বেআইনি লেনদেন, এরকম একাধিক অভিযোগে সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছিল। এই চার্জশিটে কি রয়েছে, কাদের কাদের নাম রয়েছে? দেখো, তোমায় জানাবো, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে তদন্ত করছে সেই তদন্তে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হলো নগর দায়রা আদালতে। সেই চার্জশিটে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু এবং তার ছেলের নাম যেমন রয়েছে, তার সাথে সাথে দুটি কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে পুরো নগর উন্নয়ন দপ্তরের তৎকালীন ডিরেক্টর অফ টিএলপি জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, এই তিনজনের নামেই কিন্তু চার্জশিট হয়েছে। এই যে চার্জশিট হয়েছে সেখানে প্রায় যেটা জানা যাচ্ছে যে প্রায় এই চার্জশিট প্রায় 186 পাতার চার্জশিট। মূলত যেটা অভিযোগ সেটা হচ্ছে 340 জন চাকরি প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে টাকার বিনিময়ে, এই অভিযোগ উঠেছিল এবং সেই বিষয়ে এই তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং যে মর্মে তাকে গ্রেপ্তার করা হয়েছিল সুজিত বসুকে, সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এবং তাদের যা ফাইন্ডিং তদন্তের সেগুলো উল্লেখ করা হয়েছে। প্রায় 250 কোটি টাকার দুর্নীতি এই পুরো নিয়োগের মাধ্যমে, এই যেটা টাকার লেনদেনের অনুযায়ী সেটা তারা মনে করেছেন। তার মধ্যে 20 কোটি টাকা তোলা হয়েছিল চাকরির বিনিময়ে এবং সুজিত বসুর বিরুদ্ধেই সেই অভিযোগ সামনে রেখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করলো, যে সাপ্লিমেন্টারি চার্জশিটে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর নামেই চার্জশিট করা হলো। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.